বাবার বাসায় 7 কেজি মিষ্টি আর 3 কেজি রসমালাই কিনে নিয়ে যাওয়ার পরে রাতের বেলা আমার স্বামীকে ভাত দেওয়া হলো পাঙ্গাস মাছের ঝোল দিয়ে আর 2 টুকরা পোল্ট্রির মুরগি দিয়ে। খাবারগুলো দেখে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, কোনো সস্তা জাতীয় খাবার নেই, এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না। আমার চোখের কোণায় পানিটা মুছে আমি ওকে বললাম, বিয়ে করার সময় মনে ছিল না বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়ির আদর জুটবে না? ভাইয়ের সংসারে থেকে বড় হয়েছি, এটুকু যে পাচ্ছ এটাই অনেক। আমার এই কথা শুনে আমার স্বামী আর আমাকে কিচ্ছু বললো না। বাটি থেকে যখন তরকারি আমার স্বামী তার প্লেটে নিবে, আমি ওকে বাধা দিয়ে বললাম, যে জিনিসটা খেতে পারো না সেটা খেয়ে এখন আর আমাকে খুশি করতে হবে না, একটু বসো, আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসি। আমি ডিম ভাজতে গেলে আমার ভাবি রান্নাঘরে এসে মুখ বেঁকিয়ে বলল, ডিম ভাজছো কেন? রান্না কি ভালো হয়নি? আমি কি ভালো রান্না করতে পারি না? আমি তখন মাথা নিচু করে বললাম, আসলে ভাবি ওর পাঙ্গাস আর পোল্ট্রিতে অ্যালার্জি, ও একদমই খেতে পারে না। ভাবি তখন আমাকে খোঁচা মেরে বলল, বড়লোক জামাই তো, তাই গরিবদের খাবার খেতে পারে না। আমি ভাবির এই কথাটা শুনেও না শোনার ভান করে আমি ডিম ভাজতে লাগলাম। পরের দিন সকালবেলা 9টা-10টা বেজে যাচ্ছে, কিন্তু তাও নাস্তার কোনো খবর নেই। এই অবস্থায় আমি আমার ভাবির রুমে গেলাম, কিন্তু দেখতে পাচ্ছি রুম তো বন্ধ আর ফ্রিজও তালা মেরে রেখেছে। আমার ডাকাডাকিতে ভাইয়া ভাবি রুম থেকে বেরিয়ে আসলো 10:30টার দিকে। তখন আমার ভাইয়া বলল, কি রে, ছুটির দিনে এত সকালে ডাকছিস যে? ভাইয়া 10:30 বেজে গেছে, এখনো তোমাদের জামাইকে নাস্তা দেওয়া হয়নি। ডাকছিলাম ফ্রিজের চাবিটা নিতে, নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর সবজিগুলো নিতাম আর কি। ভাইয়ার পেছন থেকে তখন ভাবি বলে উঠলো, আরে বলো না, ফ্রিজ লক করে রাখি তোমার ভাইয়ার জন্য। তোমার ভাইয়া ডায়াবেটিক্স, তারপরও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায়, তার জন্যই ফ্রিজ লক করে রাখি। তুমি আবার অন্য কিছু মনে করো না। আমি বললাম, ভাবি আমি রাতে যখন ডিম নিলাম তখন ফ্রিজটা লক করা ছিল না, আর ভাইয়ার ডায়াবেটিক্স নেই। তখন ভাইয়া আমতা আমতা করে বলল, তোর ভাবি ঠিকই বলেছে, আমার আজকাল ডায়াবেটিক্স দেখা দিয়েছে। আমি আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম। সকালের নাস্তা দিতে দিতে বেজে গেল 11:30। আমার স্বামী তখন নাস্তার টেবিলে বসে আস্তে করে আমাকে বলল, কি দরকার ছিল নাস্তা বানানোর? একটু পর না হয় দুপুরের খাবারটা একসাথেই খেয়ে নিতাম। আমার স্বামীর এই কথা শুনে আমি ওর দিকে রাগি চোখে তাকালাম। তখন ও আর আমাকে কিছু না বলে চুপচাপ নাস্তা করে নিল। আমার স্বামী নাস্তা করে এসে খাটের উপরে একটু ঘুমাতে লাগলো। তখন আমি ওকে এসে বললাম, অনেক হয়েছে শ্বশুর বাড়িতে থাকা, তাড়াতাড়ি রেডি হও, বাসায় চলে যাব। আমার স্বামী অবাক হয়ে বলল, গতকাল বিকালে আসলাম আর আজকে সকালেই চলে যাব? আমি তো ভেবেছিলাম কয়েকদিন শ্বশুর বাড়িতে থাকবো। আমি ওকে রেগে গিয়ে বললাম, তোমার কিসের শ্বশুর বাড়ি? তোমার শ্বশুরও বেঁচে নেই, তোমার শাশুড়িও বেঁচে নেই, তাই তোমার কোনো শ্বশুর বাড়িও নেই। আমি এই কথাগুলো বলছিলাম আর আমার চোখ থেকে অঝরে পানি ঝরেই পড়ছে। নিজের বাড়িতে আমার স্বামীর এরকম অযত্ন আমি একদমই সহ্য করতে পারছিলাম না। এরপর আমি আমার স্বামীকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। আমার শ্বশুর বাড়িতে গিয়ে তখন আমাদের একটা দাওয়াত ছিল, ওর চাচাতো ভাইয়ের বিয়ে। আমরা সবাই মিলে ওর চাচাতো ভাইয়ের বিয়েতে গেলাম। ওর চাচা এসে আমার শাশুড়িকে বলল, ভাবি ফকিন্নির বাড়িতে ছেলেকে বিয়ে করায়নি, মেয়ের বাড়ির লোকজন আমার ছেলেকে ফ্রিজ, টিভি, মোটরসাইকেল সবই দিয়েছেন, তা আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে আপনার ছেলেকে কি দিয়েছে? আমার শাশুড়ি মা তখন হেসে বলল, নিজের বাড়ির সবচাইতে অমূল্য রতন আমাকে দিয়েছেন, তার মেয়েকে দিয়েছেন, আর কি দিবেন? তার চাচা আমাকে ছোট করার জন্য অনবরত অনেক কথাই বলতে লাগলো। ফ্রিজ, টিভি, মোটরসাইকেল এসব কিছুই দেয়নি। আমার শাশুড়ি মা তখন বলল, আমাদের ঘরে 2টো ফ্রিজ আছে, একটা নর্মাল ফ্রিজ আর একটা ডিপ ফ্রিজ, তাই আর একটা ফ্রিজের কোনো দরকার নেই। 42 ইঞ্চি একটা এলইডি টিভি আছে, তাই টিভিরও দরকার নেই। ছেলের আমার প্রাইভেট কার আছে, তাই মোটরসাইকেলেরও দরকার নেই। আমার ঘরে আল্লাহর রহমতে সবই আছে, কিন্তু ছিল না একটা মেয়ে। ওরা আমাকে একটা মেয়ে দিয়েছে, তাই আমার কিচ্ছু চাই না। আমার শাশুড়ি মানে এসব কথা শুনে আমার চাচা শ্বশুর একটা কথাও না বলে সে ওখান থেকে চলে গেল। আমি আমার শাশুড়ির এসব কথা শুনে আমার চোখের পানি নাকের পানি এক করে ফেলেছিলাম। শাশুড়ি মা তখন আমাকে বলল, এই তোর সমস্যা কি? কিছু হলেই এমন করে কাঁদিস কেন? এত সুন্দর করে সেজেছিলি আর এখন সব কেঁদে নষ্ট করলি? শোন মা, 16 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। এই ছোট্ট বয়সে দিনরাত সংসারের জন্য খেটেও কোনো সম্মান পেতাম না। শাশুড়ি, ননদ, দেবর সবার শুধু আমার বিরুদ্ধে অভিযোগ থাকতো। এক সময় বুঝলাম আমার চুপ থাকাটাই আমার কথা শোনার কারণ। তারপর থেকে আর চুপ থাকিনি, সবার দোষগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি। একটা কথা মনে রাখবি, যখনই তোর উপরে কোনো অন্যায় হবে তখনই প্রতিবাদ করবি। যদি চুপচাপ থেকে সহ্য করে যাস তাহলে কিন্তু চোখের জল ফেলতে হবে। আমি তখন আমার শাশুড়িকে জড়িয়ে ধরি। কিছুদিন পর আমার ভাই ভাবি আমাদের বাসায় আসবে। এটা শুনে আমি আমার স্বামীর হাতে লম্বা একটা বাজারের লিস্ট ধরিয়ে দিলাম, দেখে দেখে এসব নিয়ে আসবে। আমার স্বামী লিস্ট দেখে তার মাকে বলল, মা আমি তো ভেবেছিলাম 1 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ আর 1.5 কেজি ওজনের পোল্ট্রি মুরগি আনবো, কিন্তু তোমার বৌমা যে লিস্ট দিল তাতে তো দেখা যাচ্ছে পুরো বাজার মাথায় করে নিয়ে আসতে হবে। আমার স্বামীর এ কথা শুনে আমার শাশুড়ি মা বলল, সবসময় বউয়ের পিছনে লাগিস কেন? যা তো সামনে থেকে যা আনতে বলে
বলেছে বৌমা তাই নিয়ে আয়। আমার স্বামী আর কথা বাড়ালো না, সে বাজারের দিকে চলে গেল। সেদিন 3 পদের মাংসের তরকারি আর 4 পদের মাছ রান্না করেছিলাম। খাওয়া দাওয়া শেষে সবাই যখন ড্রয়িং রুমে বসেছিলাম তখন আমার ভাইয়া আমাকে বলল, আসলে আমি এসেছিলাম একটা দরকারে। তোর স্বামীর তো অনেক আছে আর আমার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। আমি চাচ্ছিলাম তোর নামে বাবা মা যে জমিটা লিখে দিয়েছে এই জমিটা বিক্রি করে আমি একটা ব্যবসা করতে চাই, তুই এই জমিটার দাবি ছেড়ে দে। আমি তখন কেঁদে দিয়ে বললাম, আমি কেন দাবি ছাড়বো? আর এই দাবি আছে বলে আমার জামাইকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে গিয়ে 2 টুকরা পাঙ্গাস মাছের ঝোল আর 2 টুকরা পোল্ট্রি মুরগির মাংস খেতে পারি। আর এখন যদি এই দাবিটা ছেড়ে দেই তাহলে তুমি আর তোমার বউ আমার স্বামীকে আর আমাকে ফকির মিসকিন বলে তাড়িয়ে দিবে। তোমার অবস্থা এতটাও খারাপ হয়নি যে তোমার ছোট বোনের জামাই গেলে তাকে ভালো মন্দ একবেলা কিছু খাওয়াতে পারবে না। আমার জামাই তো আর প্রতিদিন তোমার বাসায় গিয়ে বসে থাকে না। আমি এবার আমার ভাবির দিকেও তাকিয়ে বললাম, আমার ভাইয়া যখন তোমার বাবার বাসা যায় তখন কি তুমি তোমার স্বামীকে সকাল 8টার নাস্তা সকাল 12টায় দাও? আর আমি এতটাও ছোট লোক না যে তোমাদের আড়াল করে তোমাদের ফ্রিজ থেকে কিছু এনে আমি আমার স্বামীকে খাওয়াবো। আমি আমার ভাগ ছাড়বো না ভাইয়া, যখন সময় হবে তখন ঠিকই আমি আমার ভাগ বুঝে নিব। আমার এই কথা শুনে ভাইয়া ভাবি আর কিছু না বলে চুপ